দর্শক স্বাগত জানাচ্ছি নিয়মিত আয়োজন এই সময় অনুষ্ঠানে। সাথে আছি আমি এম এ মানিস। সম্প্রতি অস্থির হয়ে উঠেছে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। এক বিশ্ববিদ্যালয়ের অস্থিরতা কাটতে না কাটতেই আরেক বিশ্ববিদ্যালয়ের তা সংক্রমিত হচ্ছে। এসবের কিছু ঘটনা রাজনৈতিক, আবার কিছু ঘটনা অরাজনৈতিক। আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দায়িত্বশীল অনেক শিক্ষকের পদত্যাগের কারণে সেখানে একটা অচলাবস্থা জটিলতার সৃষ্টি হয়েছে। তো করোনার কারণে আসলে যখন বিশ্ববিদ্যালয়গুলোতে পুরোদমে লেখাপড়া চলছিল, ঠিক এরকম একটি সময়ে নতুন করে আসলে উদ্বেগে ফেলেছে এই সমস্ত সহিংস ঘটনাগুলো। শিক্ষার্থীরা এবং তাদের অভিভাবকরা এটা নিয়ে অনেক চিন্তিত। তো আমরা এইসব বিষয় নিয়ে আলোচনা করব। আজ আমাদের স্টুডিওতে আছেন, আমাদের মাঝে আমি শুরুতেই পরিচয় করে দিতে চাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের অধ্যাপক প্রফেসর শামীম রেজা, এবং আরও আছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ। আপনাদের স্বাগত। তো শুরুতেই আসলে বলছিলাম যে এই সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে একটা অস্থিরতা তৈরি হয়েছে। এটা কোনোটা হয়তো রাজনৈতিক, আবার কোনোটা একদমই তুচ্ছ ঘটনা নিয়ে, কিন্তু এরকমটি নতুন নয় যে আজকে ঘটছে। এরকম 20 বছর আগেও হয়েছে, এবং আপনাদের সময়ও যখন আপনারা স্টুডেন্ট ছিলেন তখনও এই ধরনের ঘটনা ঘটেছে, এবং আমাদের সময় আমরাও পেয়েছি, এবং এখনও সেটা অব্যাহত আছে। তো আমার প্রথম আসলে এই রাজশাহীতে যে ঘটনাটা ঘটে গেল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী, উনি আসছিলেন বাসে করে আসছিলেন, এবং ওই বিনোদপুর কাজলা নামে একটা পয়েন্ট আছে, আমরা সেই অনেক আগে থেকেই দেখেছি যে এই আবাসিক এলাকার বা এই জায়গা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন গেটের পাশাপাশি এলাকা। তো সেইখানে যে যারা থাকেন স্থানীয় অধিবাসী, তাদের সঙ্গে ছোটোখাটো বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা ক্লাশ লেগেই থাকে কোনো না কোনো সময়। তো এবারে ওই একই ঘটনা ঘটেছে, এবং তার পরবর্তীতে সেগুলো ছড়িয়েছে, অন্য জায়গায় ছড়িয়েছে। বিশ্ববিদ্যালয়ে রেল লাইন, সেখানে আগুন দেওয়া হয়েছে এবং মামলা হয়েছে। তারা এখন সর্বশেষ যেটা আজকে হয়েছে, যে তারা নিরাপত্তাহীনতার কথা বলছেন, যে বিশ্ববিদ্যালয়গুলোর অনেক স্টুডেন্টই তো আবার ওই সমস্ত এলাকায় থাকেন, তো সেখানে একটা নিরাপত্তার বিষয় আছে। তো এইটা আসলে এই ঘটনাটা এত ছড়িয়ে গেল কেন? আপনি তো বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন, আপনি খুব কাছ থেকেও দেখেছেন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনাও দেখেছেন এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ঘটনাগুলো জানেন। তা আপনার কাছে কি মনে হয় যে ছড়িয়ে গেল কেন এটা? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, শামীম ভাই সহ অন্য যে আলোচক যারা আছেন তাদের সবাইকে শুভেচ্ছা। বিশ্ববিদ্যালয়গুলোতে গত কয়েকদিন ধরে অস্থিরতার কথা যেটি বলছেন, বিশ্ববিদ্যালয়গুলোতে আসলে গত কয়েক বছর ধরে, বিশেষ করে রাজনৈতিক সরকারের আমলে, শুধু কয়েক বছর না, একচ্ছত্র আধিপত্য বজায় রেখে বিশ্ববিদ্যালয়গুলো পরিচালিত হয় সরকারি ছাত্র সংগঠনের দ্বারা, এবং সেখানে সরকারি ছাত্র সংগঠনের ইচ্ছার বাইরে শিক্ষার্থীদের নিজস্ব যে আন্দোলন, শিক্ষার যে আন্দোলন, এই আন্দোলনগুলো গড়ে তোলা খুবই কঠিন। এরশাদের পতনের পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে আমরা যে ধরনের গণতান্ত্রিক পরিবেশ প্রত্যাশা করেছিলাম, দিন দিন সেটি ক্রমশই সংকুচিত হয়ে একটা পর্যায়ে এসে দাঁড়িয়ে গেছে যে এই জায়গাগুলোতে দখলদারিত্বর যে জায়গা, সরকারি ছাত্র সংগঠন একেবারে পুরোপুরি নিয়ন্ত্রণ করে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা যেটি বলছেন, শুধু এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় না, এর বাইরে যে আরও কয়েকটা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একসময় ছিল, আশপাশের যে প্রতিবেশী যারা থাকেন, যাদের সাথে সম্পর্কটা হওয়ার কথা খুবই আন্তরিকতা, কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আশপাশে যারা ব্যবসা বাণিজ্য করেন, তাদের ব্যবসার মেইন স্টেক হোল্ডার কারা? বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ওইখানে যদি বিশ্ববিদ্যালয়টি না থাকতো, তাহলে ওই বিশ্ববিদ্যালয়ের আশপাশে যারা নানা রকমের খাবারের ব্যবসা বলেন, দোকানদারি বলেন, তাদের ব্যবসা কিন্তু বন্ধ হয়ে যাবে। যদি ক্যাম্পাস 15 দিন বন্ধ থাকে, এদের ব্যবসার জায়গাটি সংকুচিত হয়ে যাবে, কারণ তাদের মূলত ক্রেতা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়। সুতরাং এবং রুটি রুজিও আসলে আসে তো ওই জায়গাটা। অর্থাৎ এদের মধ্যে এই যে সম্পর্কটা, সেই সম্পর্কটা প্র্যাকটিক্যাল জায়গায় আমরা ওটির চর্চাটা করতে দেখি না। কেন দেখি না? ওই যে ব্যবসায়ী যারা আছেন, তাদের মনের মধ্যে কতগুলো ক্ষোভ তৈরি হয়। এই ক্ষোভটা তৈরি হয় কাদের জন্য? সাধারণ শিক্ষার্থী না। এই আপনি যদি এর রুট খুঁজতে যান,
প্রবলেমটা কোথা থেকে হয়? ওই যে একটা দোকান থেকে কিছু একটা কিনলো, 5 টাকা কম দিয়ে চলে আসলো, অথবা টাকা দিল না, সেটা 1-2 জন দিয়ে শুরু হয় এবং এর ভেতর থেকে আস্তে আস্তে একটা ক্ষোভ তৈরি হয়, এবং একটা পর্যায়ে যে এই যে দুটো একজন আরেকজনের সহযোগিতা ছাড়া চলতে পারে না। আমরা কয়েকদিন আগে দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন গরিব ক্যান্টিনের মালিক, তিনি নোটিশ দিয়ে দিয়েছেন তিনি আর ক্যান্টিন চালাতে পারছেন না বাকি দিতে দিতে। তারপরে বিভিন্ন জায়গা থেকে তাকে অনুরোধ করা হয়েছে এবং তারা টাকাগুলো পরিশোধ করেছে। অর্থাৎ এরকমের অসংখ্য মানুষ আছে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সুধীরদার ক্যান্টিন, আমাদের সময় সুধীরদা আমাদের বহু মানুষের লেখাপড়া শেখার জন্য তার একটা বড় সহযোগিতা ছিল সুধীরদা। তিনি একটি ক্যান্টিনের ম্যানেজার ছিলেন। নীলক্ষেতের জালাল ভাইয়ের হোটেল, আমরা অনেকেই জালাল ভাইয়ের কাছ থেকে খাওয়ার পরে বলেছি, জালাল ভাই টাকা নাই। জালাল ভাইয়ের কথা ছিল যে একদিন তো আইবো, টাকা আইবো, ওই দিন দিয়ে যায়। এই রকমের অসংখ্য মানুষের কাছে আমি আমার জায়গা থেকে বললাম আমরা তাদের কাছে ঋণী। কিন্তু প্রবলেমটা হয় যখন এই ঘটনার সঙ্গে সাধারণ শিক্ষার্থীরা না জড়িয়ে এর সাথে যখন পলিটিক্যাল ক্যাডাররা জড়িয়ে যায়, এবং এই কাজগুলো কিন্তু ক্যাডাররা বেশি করে। আমি যে ঘটনাগুলোর কথা বললাম, সুধীরদার কথা বললাম, মধুদার কথা বলছি আমরা, তারপরে ওই যে জালাল ভাইয়ের কথা বলছি, তাদের সাথে হাকিম ভাইয়ের কথা আপনি অনেকের কাছে শুনবেন। তাদের সাথে শিক্ষার্থীদের সম্পর্কটা ছিল আত্মিক, এবং এরা শিক্ষার্থীদের অভিভাবক ছিলেন, অভিভাবকের মতন আচরণ করতেন। কিন্তু সেই জায়গাটিতে যখন আপনার স্নেহ ভালোবাসার জায়গা থেকে সেখানে মাস্তানি যখন চলে আসে, ছাত্র সংগঠন আমি অমুক হলের নেতা, আমাকে ফাও খাওয়াতে হবে, আমাকে জোর করে আমি সেখান থেকে এটা নিয়ে আসছি ওটা নিয়ে আসছি, এর ভেতর থেকে খুব, তাহলে তো ভালোবাসার জায়গাটা থাকবে এবং না। এর পেছনে এই যে দখলদারিত্বের যে রাজনীতি, দখলদারিত্বের যে ছাত্র রাজনীতি, এটি প্রধানত দায়ী। ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরা এই ব্যবসায়ী বলেন বা ক্যাম্পাসের প্রতিবেশী যারা বলেন, তাদের সঙ্গে সম্পর্কর অবনতি করার ক্ষেত্রে তাদের বিন্দুমাত্র কোনো দায়বদ্ধতা এর মধ্যে নেই, দায় নেই। দায় আছে ওই দলীয় মাস্তানদের, বিশেষ করে সরকারি ছাত্র সংগঠন যাদের সময় যারা আমার প্রসঙ্গতে একটা প্রশ্ন আমি প্রফেসর শামীম রেজাকে আমি করতে চাই, যে এই যে আমাদের শরীফুজ্জামান শরীফ বললেন যে একটা শ্রেণী, ছাত্রদের মধ্যে একটা শ্রেণী, গুটি কয়েক কিছু মানুষ যারা এই কালচারটা শুরু করেন, এবং সেখান থেকে এই ধরনের একটা আস্থাহীনতা তৈরি হয় এলাকাবাসী যারা ব্যবসা করেন তাদের সঙ্গে শিক্ষার্থীদের। তো এই ঘটনাটা যখন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তখন আসলে এটা বের হয়ে আসে এবং আমরা জানতে পারি। এর আগে আমরা আসলে জানতে পারি না, কেউই জানতে পারে না। তো এই যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কি এখানে কিছু, যে বিশ্ববিদ্যালয় হোক, সেটা হোক ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, অথবা কুষ্টিয়া বা চট্টগ্রাম, যেটাই হোক, বিশ্ববিদ্যালয় প্রশাসনের তারা তো জানেন কারা কি করছে, তো এখানে কি প্রশাসনের কোনো দায় নেই? হ্যাঁ, দেখেন, তার আগে শরীফ ভাই যেটা বলছেন, আমি আসছি আপনার এই প্রশ্নের উত্তরে। সেটা হলো যে আমাদের ক্যাম্পাসগুলো তো তৈরি হয়েছে, অনেক ক্যাম্পাস তৈরি হয়েছে গত 20 বছরে। এর আগে তো আমাদের হাতে গোনা কয়েকটা ক্যাম্পাস, ওইভাবে যদি বলি। আর আমাদের পলিটেকনিকগুলো ছিল, আমাদের বিআইটিগুলো ছিল, এর বাইরে তো আর আমাদের এই ধরনের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাস কমই ছিল বলতে হবে। কলেজগুলো ছিল পুরানো। এখন যখন বড় ক্যাম্পাসগুলো তৈরি হয়েছে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যদি ধরেন, এগুলো কখনো কিন্তু আমরা ডিফাইন করিনি যে কোনটা আরবান ক্যাম্পাস আর কোনটা নন আরবান ক্যাম্পাস। সারা পৃথিবীতে কিন্তু একটা চরিত্র তৈরি করা হয়, এবং আরবান ক্যাম্পাস আপনি যখন তৈরি করবেন তখন অবশ্যই আপনাকে দেখতে হবে আপনার পাশের কমিউনিটি কারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বয়স 100 বছর হয়ে গেছে, এবং সে যে জায়গায় তৈরি করেছে সেটা হচ্ছে পুরানো ঢাকা শেষ হচ্ছে, তখনকার দিনের 100 বছর আগের পেছনের একটা নতুন ঢাকা। এখানে এরকম একটা আপনি বলতে পারেন বর্ডার লাইনে ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছিল। হয়তো বিশ্ববিদ্যালয়ের পরে আর কিছু ছিল না, পরে শহরটা বেড়েছে। আপনি যদি যতগুলো এই ধরনের গোলযোগ, অসন্তোষ, ছাত্র বিক্ষোভ বা পাশের স্থানীয়দের সঙ্গে কিংবা দোকানীদের সঙ্গে, ব্যবসায়ীদের সঙ্গে দ্বন্দ্বের ইতিহাস দেখেন, আপনি দেখবেন সবগুলো পয়েন্টে বা পকেটে হয় না। কেন হয় না? আপনি সবগুলো কথার কথা আপনি যে বিশ্ববিদ্যালয়ে পড়েছেন তার সবগুলো গেট আপনি জানেন। অর্থাৎ গেট তো আর এইভাবে আটকানো গেট না, আমরা যেভাবে গেটকে চিহ্নিত করি। আপনি কি সবসময় সব জায়গাতে গোলমাল দেখেছেন? অনেক জায়গায় আছে গত 4-5 দশকে কোনো গোলমালের খবর নাই। আবার কিছু কিছু জায়গায় আপনি প্রায় দেখেন। শরীফ ভাই যেটা বললেন, ঘটনাটা ঘটে কয়েকজনকে দিয়ে, এবং কয়েকজন যে কেবলমাত্র জোর করার জন্যে বা একেবারে ফাও খাওয়ার জন্যে তা কিন্তু না। একটা হাতাহাতি হতে পারে, অসন্তোষ হতে পারে, কথা কাটাকাটি হতে পারে, এরকম 1-2 জনের সঙ্গে ঘটে। এবং সেখানেও সবাই যে খুব সাধু ব্যবসায়ী থাকেন, সাধু দোকানি থাকেন তাও কিন্তু না।
তাদের সঙ্গে দ্বন্দ্বটা বাঁধে, কিন্তু দ্বন্দ্বটা বাঁধার পরে এর সুযোগ নেওয়ার চেষ্টা করে অনেকে, এবং সেই সুযোগে কখনো এক ধরনের রাজনৈতিক স্বার্থ হাসিলেরও একটা চেষ্টা থাকে, আবার অন্যদিকে আপনার আপাতভাবে যাদেরকে অরাজনৈতিক বলে মনে হচ্ছে, যেহেতু ব্যবসা বাণিজ্য করে, অন্যান্য করে, এর মধ্যে কি স্বার্থ থাকবে, সেও তার স্বার্থ হাসিল করে। এটা একটা দিক। আর একটা দিক আপনি খেয়াল করবেন যে এক ধরনের প্রবণতা তৈরি হয়েছে, আমার মনে খোলাখুলি বলা উচিত, যে ছাত্রকে দুই ঘা দিতে পেরেছি। অর্থাৎ ছাত্রের যে জায়গাটা, তার যে একটা সম্মানের জায়গা, তিনি যে রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে যাচ্ছেন আগামীতে, এবং অনেক কাঠখড় পুড়িয়ে অনেক কষ্ট করে তিনি একটা জায়গায় এসে দাঁড়িয়েছেন। এই যে আমি আবার ওই প্রসঙ্গে আসবো, যে আপনি যে আরবান এবং রুরাল ক্যাম্পাস, কিংবা আপনার কোন জায়গায় ক্যাম্পাসটা, আমি আরবান রুরাল বলতে গ্রামীণ বা শহর অর্থে বলছি না, আপনার সেট আপটা কোথায়, সেই সেট আপের উপরে নির্ভর করে আপনার কমিউনিটি একটা এনগেজমেন্টে যাওয়া উচিত ছিল। সেই কমিউনিটি এনগেজমেন্টে আপনি কখনো কিন্তু যাননি, ফলে আপনিও কমিউনিটিকে চেনেন না, কমিউনিটি আপনাকে কখনো চেনে না। ফলে যে প্রসঙ্গে ছিলাম, যখনই গোলমালটা হয়, দুই পক্ষের মধ্যে স্বার্থান্বেষী কিছু গোষ্ঠী তৈরি হয়। এখন আপনার কথাই চলে আসি, তাহলে ঠেকানো যায় না কেন? আপনি বলেন, যখন একটা বড় আকার ধারণ করে, তখন কি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কি আছে যে আপনি ঠেকাবেন না? হয়তো মনে হতে পারে যে আমি খুব একটা ম্যাক্রো জায়গা থেকে কথাটা বলছি, সেটা আমি আবার পরে আসবো। আপনি যে প্রসঙ্গে সরাসরি তুলছিলেন, দেখেন, যখন ঘটনাটা ছোট আকারে থাকে, তখনই যদি জানা যায়, তাহলে কিন্তু সেটার একটা ব্যবস্থা নেওয়া যায়। কিন্তু একটা পর্যায়ে আমি অন্য একটা ঘটনা বলি, ধরুন উত্তরবঙ্গে আমাদের এই যে ধর্ম একটা গোষ্ঠীর বিরুদ্ধে যে ঘটনাটা ঘটলো, একটা পর্যায়ে আমরা খেয়াল করলাম যে পুরো ডমিনেন্ট শ্রেণী আমরা যারা আছি, অর্থাৎ যারা সংখ্যা গুরু যে একটা বিশ্বাসে, তারা সংখ্যায় এত, অন্যেরা সংখ্যা এত কম, যে পুলিশের পক্ষে ওখানে যদি আরো হাজার হাজার পুলিশও মোতায়েন করা হয়, ওই ঘটনা কিন্তু আর সামাল দেওয়া সম্ভব না, তখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তো রাজশাহী প্রত্যেকটা ঘটনা কেস বাই কেস দেখার প্রয়োজন আছে, কিন্তু তার মধ্যে তো কমন ঘটনাগুলো আপনাকে বের করতে হবে। রাজশাহীর ক্ষেত্রে আমার একই রকম কথা বলে যেটা মনে হচ্ছে, যারা যুক্ত হবেন তারা আরো ভালো বলতে পারবেন, যে ওইটা একসময় এমন পর্যায়ে চলে গেছে যে পুলিশের পক্ষে আসলে ওটা ট্যাকেল করা তখন খুব কঠিন কাজ। কিন্তু প্রশ্ন হলো, যখন শিক্ষার্থীরা, আমি যদি বলি যে একচেটিয়াভাবে মার খাচ্ছেন, অর্থাৎ একপাক্ষিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তখন কি উচিত ছিল না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেখানে ইন্টারভেন করা, যে আগে থেকেই যাতে তারা না আসতে পারে? অন্য দিক থেকে তারা আক্রমণ করছে। আপনি যখন এবং দেখেন, আমি একটু ধরে নি একটা মিনিট, যেমন ধরুন আপনি একটা গ্রামের ভেতর থেকে হাজার হাজার ইট পাটকেল মারছেন, এটা তো সাধারণ শিক্ষার্থীদের পক্ষে মোকাবেলা করা সম্ভব না। তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত ছিল আগেই ঠেকানো তাদেরকে, যে যাতে শিক্ষার্থী পর্যন্ত না আসে। এখন শিক্ষার্থীদের আবেগ, বয়স, সেটা তো দেখতে হবে। একটা সময় পরে তারাও আর তাদেরকে নিয়ন্ত্রণে রাখা যায় না, যে আমি এক চেটিয়া মার খেয়ে যাচ্ছি, আমাকে কেউ দেখছে না। এখন প্রশাসনের পক্ষে যদি বলেন, আমার কাছে দুইটা একদম খুব দ্রুত বলে শেষ করছি। একটা হলো যে প্রশাসন মাথায় রাখে না যে আমি একটা পুলিশ বাহিনী না, কিংবা আমি একটা আধা সামরিক বাহিনীও না, আমি হাজার হাজার শিক্ষার্থীর একটা ক্যাম্পাস তৈরি করেছি, যেটা ব্যবস্থাপনার বাইরে, সেটা অন্য ইস্যু হয়তো আলোচনার। একটা ক্যাম্পাসের সক্ষমতা ছিল যেখানে 10,000 শিক্ষার্থী রাখা, বড় জোর 15,000 শিক্ষার্থী রাখা, সেখানে 40,000 45,000 সেখানে শিক্ষার্থী। প্রশাসনের একটা প্রক্টোরিয়াল টিমকে যদি আপনি চিন্তা করেন, সে প্রক্টোরিয়াল টিমের সবচেয়ে বড় স্ট্রেংথ কোথায়? আর এটা তো আপনি হল দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না। হলের প্রশাসন আর এই প্রশাসন একেবারেই আলাদা। ফলে ওটা কিছুই না, ওটা কোনো শতাংশের মধ্যেই আসে না যারা এই গোলমাল ঠেকাতে পারবে। তাহলে তাদের দরকার ছিল আগে থেকে এখানে যোগাযোগটা করা, যে এরকম ঘটনা ঘটেছে, পুলিশের সঙ্গে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের যোগাযোগটা কি হবে, সেক্ষেত্রে একটা ঘাটতি থাকে সবসময়ের জন্য। এবং আরেকটা কথা, যাদেরকে আমরা একেবারে আনি না, এবং তারা তো আসলেও, খবর পেয়ে আসলেও অনেক সময় তো এটা তো স্টুডেন্টদের বিষয়, অনেক সেনসিটিভ, এটা সংবেদনশীল হয়ে পড়ে। এই কারণে দেখেন, যখন পুলিশ এসে দাঁড়িয়েছে, যখন ওই অন্য পক্ষকে ঠেকানো যায়নি, আমি সেই গ্রাম হোক বা আশেপাশের হোক বা স্থানীয় যারা হোক, তখন তো পুলিশ আসলে যে কোনো পক্ষে আর কিছু করতে পারে না। কিন্তু আগে কেন করা যায়নি? যারা বাইরে যারা ছিল, আগে তাদেরকে ঠেকালে তো শিক্ষার্থীদেরকে অন্যভাবে তখন আটকে রাখা যেত, যে না ঠিক আছে আমরা সেখানে ঠেকাচ্ছি। এখন শিক্ষার্থী, আমি আবারও বলছি, তার বয়স, তার আবেগ সবকিছু মিলে মনে করছে যে আমি একচেটিয়া ভাবে মার খাচ্ছি এবং কেউ এখানে আমাকে দেখার নেই, আমি একটা ব্যবস্থা গ্রহণ করি। আর বিশ্ববিদ্যালয় বারবার বলছে, আপনি যতই তাকে বলেন এরকম একটা পরিস্থিতিতে কয়েকজন লোক দিয়ে একটা সহিংস অবস্থা তো সে ঠেকাতে পারে না। তাহলে তার উচিত ছিল আগে থেকে যোগাযোগ রাখা, তাহলে তার আগের তৎপরতা, আশেপাশের কারা এই ধরনের ঘটনা ঘটাতে পারে সেই সম্পর্কে তথ্য। এবং যাদের কথা আমরা একেবারেই বলি না, আমাদের ফিল্ড থেকে তথ্য সংগ্রহের জন্য একাধিক প্রতিষ্ঠান আছে, তারা কি তথ্যটা আমাদেরকে দেন। এবং এটা তো এই ধরনের ঘটনা তো মানে নতুন না যে আজকে এরকম একটা ম্যাসিভ ঘটনা ঘটে যাবে, প্রতিটা ঘটনাই এরকম হয়। এবং এটা তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা ধারণা থাকার কথা। খোলাখুলি যে বেসামরিক পর্যায়ে আমাদের তো, আমি যদি খোলা এইভাবেই শব্দটা বলি, যে আমাদের তো গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য আমাদের মাঠ পর্যায়ে রয়েছে, কর্মী রয়েছে, যে যারা সবসময়ের জন্য এক ধরনের নিরাপত্তা তথ্য সংগ্রহ করবেন এবং জানাবেন। এই ঘটনা ঘটছে, মোটামুটি একটা সময় পাওয়া যাচ্ছে, তাহলে ফিল্ড লেভেল থেকে কেউ তথ্য দেবার নেই?
তাহলে যে প্রতিষ্ঠানগুলোকে আমরা এই কাজে নিয়োজিত করেছি তাদের সাথে কোনো কোঅর্ডিনেশন নেই। কারণ তাহলে বিশ্ববিদ্যালয় একটা পক্ষ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা একটা পক্ষ, এখানে ছাত্র শিক্ষার্থী এবং যাদের সঙ্গে দ্বন্দ্ব হচ্ছে তারা একটা পক্ষ। কিন্তু যারা একেবারে গ্রাউন্ডের তথ্যটা দেবেন যে গোলমাল হতে পারে, কারা গোলমালের ভেতরে এই জিনিসগুলো তৈরি করছে, কারা নেতৃত্ব দিতে পারেন, তাহলে সেই তথ্য কোথায় যাচ্ছে? সেই তথ্য কি তাহলে পুলিশ পাচ্ছে না? বা তাদের সঙ্গে কি বিশ্ববিদ্যালয়ের সমন্বয় হচ্ছে না, বা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর সমন্বয় হচ্ছে না? এবং আমরা তো জানি গোলমাল হলে এক পক্ষ তো সুবিধা নেবে, এবং দুই পক্ষের মধ্যেই সুবিধাবাদী সেটা রাজনৈতিক গোষ্ঠী থাকতে পারে, অন্য গোষ্ঠী থাকতে পারে, গোষ্ঠীর কোনো অভাব নেই। এবং যে কথা বললাম যে এমন লোকেরও কোনো অভাব নেই যেবার সুযোগ পাওয়া গেছে শিক্ষার্থীকে আমরা দুটো ঘা দিয়ে বসি, এবং এই ধরনের রীতি আমাদের তৈরি হচ্ছে, এই ধরনের বাজে সংস্কৃতি আমাদের তৈরি হচ্ছে। সো আমরা তো আশা করতে পারি না যে একেবারে সমাজের সবাই প্রত্যেকে একই রকম একটা উদার মানসিকতার, উদার সংস্কৃতির পরিচয় দিয়ে বলবে যে ঠিক আছে বাবা গোলমাল হচ্ছে এখানেই থাক। সুতরাং ওই পুরোনো সেটআপে আবার ফিরে যায়। বাকি যারা আছেন তারাও হয়তো বলবেন, আমরা নিজেরাও এদের সাথে বসিনি কখনো, নিজেরাও কখনো চিন্তা ভাবনা করিনি। আপনি বলেন আপনার সাংবাদিক জীবনে, এখানে উনিও আছেন, কোনোদিন কি আপনি দেখেছেন যে আপনার ক্যাম্পাসের আশেপাশে যারা বণিক সমিতি আছে বা দোকান করেন বা ব্যবসা দেন তাদেরকেও আপনার অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন? কিংবা আপনি কখনো আমন্ত্রিত হয়েছেন কিনা তার অনুষ্ঠানে, যে উনি একজন ছাত্র নেতা, কি উনি একজন কমিউনিটি লিডার ক্যাম্পাসের, উনাকে আমার ক্যাম্পাসের বাইরের একটা অনুষ্ঠানে দাওয়াত দিই? আমরা কেউ কাউকে ডাকি না, কেউ কাউকে আমরা চিনি না। আর আপনি যদি ঢাকার অর্থাৎ নগরের বাইরে যেগুলো সেমি আরবান বা পেরি আরবান যে ক্যাম্পাসগুলো, অনিয়ন্ত্রিতভাবে বসতি তৈরি হয়েছে, সেখানে শহর তৈরি হয়নি। এটা বিশ্ববিদ্যালয়কে ঘিরে কোনো শহর তৈরি হয়নি। এবং এই ঘটনা চট্টগ্রামে ঘটেছে, এই ঘটনা রাজশাহীতে ঘটেছে, সেটা একদিনে ঘটেনি, দশকের পর দশক সময় পাওয়া গেছে, আমরা কোনো সেদিকেও লক্ষ্য রাখেননি। এবং আপনি দেখুন গোলমালের কারণগুলো ক্যাম্পাসের পাশের বসতি, পাশের এলাকা, আমরা কাউকে নির্দেশ করে কথা বলছি না। তার মানে এইগুলো বসতি যখন হয়েছে তখনও আমাদের কোনো নিয়ন্ত্রণ ছিল না, তখন আমাদের কোনো সে ছিল না, আমাদের পরিকল্পনাটাও ওইভাবে ছিল না। এখন আমরা আমি আসবো, আমি আবার একটু শরীফুজ্জামান শরীফের কাছে যেতে চাই, যে উনি যেটা বললেন যে এই যে ছাত্রদের এবং বিশ্ববিদ্যালয় কমিউনিটির কোনো অনুষ্ঠান এবং লোকালিটির কোনো অনুষ্ঠানে পারস্পরিকভাবে কেউ কাউকে দাওয়াত দেন না, মানে দুজনের মধ্যে, দুইটা কমিউনিটির মধ্যে বোঝাপড়ার একটা ঘাটতি অনেক আগে থেকেই। এবং সেই কারণে কি আসলে এই মানে ছোটোখাটো ঘটনায় ম্যাসিভ একটা সংঘর্ষের রূপ নিচ্ছে? এখানে কয়েকটা ঘটনা কাজ করে। একটা হচ্ছে যখন এই ঘটনাগুলোর পেছনে স্বার্থান্বেষী গ্রুপগুলো জড়িয়ে পড়ে, তাদের নানা রকমের ইন্টারেস্ট থাকে, তখন আপনি এই যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের ভেতর থেকে পরিস্থিতি স্বাভাবিক করবে, এটি হয় না। যদিও একই এরিয়ার মধ্যে থাকা নানা রকমের যে গ্রুপগুলো, তার মধ্যে একটা যদি আন্তঃসম্পর্কটা যদি ভালো হয়, তার একটা প্রভাব কিন্তু পড়ে। একসময়ে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বাইরের যে কমিউনিটি, তার মধ্যে একটা চমৎকার সম্পর্ক ছিল। আদমজিতে গুলি হলে প্রথম মিছিলটি বের হতো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এখন আপনি যে কমিউনিটিটা তৈরি করছেন, যে শিক্ষার্থী তৈরি করছেন, তাকে সমাজ থেকে আপনি বিচ্ছিন্ন করছেন, সমাজ থেকে আলাদা করছেন। আমরা গত কয়েক মাস আগে নিউ মার্কেটে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে ঘটনাগুলো দেখলাম, শিক্ষার্থীদেরকে নিয়ে তাদের মধ্যে যেমন ক্ষোভ, একই সাথে সব থেকে কাছের যে কমিউনিটি, নিউ মার্কেটের ব্যবসায়ী কমিউনিটি, যার শ্রদ্ধা করার কথা, বিপদে পড়লে সবার আগে, নিউ মার্কেটের একজন ব্যবসায়ী যদি বিপদে পড়ে সবার আগে দৌড়ে আসবে, এগিয়ে আসবে ওই ঢাকা কলেজের শিক্ষার্থী। সেখানে যদি একটা দোকানে আগুন লাগে সবার আগে পানি নিয়ে ছুটে আসবে ঢাকা কলেজের শিক্ষার্থী। কিন্তু তাদের মধ্যকার সম্পর্কটা কি? এটি কেন? এই সম্পর্কটা তিক্ততার পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য ভেতরে সমস্ত শিক্ষার্থী যে কাজ করে এমনটি না, কিছু কিছু ওই আমি যেটি বললাম যে পারস্পরিক ব্যক্তিগত ইন্টারেস্টের জায়গা থেকে, এর পেছনে বড় কোনো ইন্টারেস্ট নেই। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো, আমার এখনো মনে আছে নির্মল সেন, প্রয়াত সাংবাদিক, তিনি এরশাদকে একবার বলেছিলেন, এরশাদ মাঝে মাঝে তার ওই যে কমিউনিটির থেকে এসেছিলেন ক্যান্টনমেন্টের ভয় দেখাতেন, সোজা কথা। নির্মল সেন বলেছিলেন, আমি তার বক্তৃতা শুনেছি, এরশাদ আমাকে ক্যান্টনমেন্টের ভয় দেখাবা না, আমারও ক্যান্টনমেন্ট আছে। নির্মল সেন বক্তৃতা করছেন, আমারও ক্যান্টনমেন্ট আছে, আমার ক্যান্টনমেন্টের নাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আমার ক্যান্টনমেন্টের নাম ঢাকা বিশ্ববিদ্যালয়। অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক, মানবিক, সামাজিক নানা রকমের বিপদের সময় এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে রোলটা ছিল, সেই রোলটা কি এখন আছে? আছে। কখনো কখনো আমরা দেখি করোনার সময় ছুটে যায়, কিন্তু এর বাইরে বেশিরভাগ সময়, আমি মাঝে একদিন বাসের মধ্যে, পাবলিক বাসে, তো ভাড়া নিতে এসেছে, বাসের কন্ডাক্টরকে শিক্ষার্থী পরিচয় দিচ্ছে আমি ছাত্র, ভাড়া কম দিব। তখন কম ভাড়ার মানে হাফ পাস এটা চালু হয়নি। আমি এই কথাটা আমার খুব মনে থাকবে।
কন্ডাক্টর হেঁটে যাচ্ছে অর্ধেক ভাড়া নিয়ে, আর মানে একা একা বিড়বিড় করে বলছে দেশে এত অনিয়ম অবিচার, শুধুমাত্র ছাত্র খুঁজে পাই বাস ভাড়া নেওয়ার সময়। অর্থাৎ ওই কন্ডাক্টরের একটা প্রত্যাশা হচ্ছে জাতির সংকটময় মুহূর্তে এই শিক্ষার্থী একটা রোল প্লে করবে, এই শিক্ষার্থী একটা ভূমিকা রাখবে। কিন্তু আজকে ওই জায়গাটায় সেই শিক্ষার্থীটা ভূমিকা রাখতে পারছে না। সেই কারণে শামীম ভাই যেটি বললেন যে রেসপেক্টের জায়গাটা, সেই রেসপেক্টের জায়গাটা নেই। একজন শিক্ষার্থীকে এখন আর মানুষ ওই রকমের সম্মানের জায়গায় রাখতে পারছে না। আবার ওই শিক্ষার্থীকে আপনি এমনভাবে তৈরি করছেন পারিপার্শ্বিক অবস্থা দিয়ে যে তার সব থেকে কাছের প্রতিবেশীটি ঢাকা কলেজের পাশে সব থেকে কাছের হচ্ছে নিউ মার্কেট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশে ওই যে তার আশপাশে যে গ্রামগুলো আছে, জোবরা গ্রাম সহ অন্যান্য যে জায়গাগুলো, জাহাঙ্গীরনগর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, তাদের মধ্যে এই সম্পর্কটা কেন হওয়ার কথা? হওয়ার কথা তো না। সব থেকে কাছের তো প্রতিবেশী তারা। আপনি ওই রকমের একটা কালচার তৈরি করেছেন এবং পরস্পর বিচ্ছিন্নতা এবং এক শ্রেণীর শিক্ষার্থীর মধ্যে রাজনৈতিক প্রভাবের কারণে সবসময় সে তার গ্রামের প্রতিবেশীর সাথে যেমন দুর্ব্যবহার করে, যাত্রাপথে যেমন একজন বাস কন্ডাক্টরের সঙ্গে দুর্ব্যবহার করে, আবার সে যেখানে অবস্থান করে, যেখানে সে বিপদে পড়লে সবার আগে আসার কথা, তার সাথে যে ব্যবহারগুলো করে তার ফিডব্যাকটা আসে। একটা জিনিস আপনার নিশ্চয়ই মনে আছে 2021 সালেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা ঘটনা নিয়ে তুলকালাম, যেটা হলো সামান্য ক্রিকেট খেলা নিয়ে কমিটির মধ্যে ক্রিকেট খেলতে একটা জিনিস কিন্তু শরীফ ভাই বলেছে, যেটা আমার মানে যে দর্শক শ্রোতার কাছে স্পষ্ট হচ্ছে যে যে ঘটনার সূত্র ধরে আমরা আলোচনা করছি রাজশাহীতে বা অন্যান্য জায়গায়, সেটা কিন্তু আমাদের এই আলোচনাতে সমাধান করা যাবে না, কারণ ওইটা এত বড় আকার ধারণ করে যে তখন এই ধরনের আলোচনা না। আমরা বলছি যে সুদূর প্রসার এবং কারণগুলো কি কি। যখন শুধু রাজশাহী দিয়ে শুরু করেছে, কিন্তু শুধু রাজশাহী সীমাবদ্ধ নাই, কুষ্টিয়াতে হয়েছে, গতকালকে সাভারে একটা হয়েছে। আমি যেটা শৈবা বোঝাতে চাচ্ছি যে যখন এখন সহিংস রূপ নেয় বড় আকারে, তখন হয়তো আমাদের এই আন্তঃসম্পর্ক দিয়ে ওটা সমাধান করা যাবে না। তখন হয়তো আপনি কেন ফেল করেছেন, কেন ইমিডিয়েট অ্যাকশন নেন ওইটা জানেন। আপনি যখন জাহাঙ্গীরনগরের কথা বললেন, আমাদের শিক্ষার্থী জীবনে বা আমাদেরও যারা এর আগে ছিলেন, আমাদের অগ্রজ যারা ছিলেন, তখন গ্রামবাসীদের সঙ্গে দ্বন্দ্ব হতো প্রায়, কারণ ওর কাঠামোগত বিন্যাস এবং তার সীমানা নির্ধারণ, তার সবকিছু মিলে 2002-03 সালের দিকে বোধহয় 2-3 দিন ধরে চলেছে। 80-90 দশকে এটা প্রচুর হতো, তার কারণ এটা বড় একটা জায়গা নেওয়া হয়েছে। গ্রামবাসীদেরকে ওইভাবে আমরা বুঝাইনি কেন নেওয়া হয়েছে, কি কাজে নেওয়া হয়েছে। এই যে গ্যাপটা থেকে গেছে, এখানে ক্ষমতার জায়গা আছে, ভূমির জায়গা আছে, দখলের ব্যাপার আছে এবং প্রায়শ এরকম লেগে থাকতো। আজকে দেখেন একটা পর্যায়ে পরে ওটা কিন্তু নাই। এক ধরনের ভৌত অবকাঠামোগত পরিকল্পনার কারণে যেটা রাস্তা অবরোধ ইত্যাদি সেটা ভিন্ন জিনিস, সেটার সাথে এটাকে মেলানো যাবে না। কিন্তু অন্য যে জায়গাতে হচ্ছে, এটা অত্যন্ত দুঃখজনক যে আমি যে প্রতিষ্ঠানে পড়েছি, গিয়ে পাশে আমি বসতি নেই, হয় আমি জামাই হয়ে গেছি, না হলে আমি শ্বশুর হয়ে গেছি, না হলে আমি কোনো না সূত্র করে বসবাস করি, আমি যেখানে পড়ে গেছি সেই প্রতিষ্ঠানের উপর আবার আমি চড়াও হচ্ছি। আমি ওই জায়গায় বাস মালিক সমিতি, ওখানে আমার একজন কোনো একটা কিছু ঘটেছে একজন দুইজনের মধ্যে, সেখানে কোনো রকম মানবিকতার জায়গা নেই। এবং আমি জানি না যে রাজশাহীর অবস্থা কি, বাস মালিক সমিতির অনুষ্ঠানে আমাদের ক্যাম্পাসের নেতৃবৃন্দ তারা দাওয়াত পান কিনা, ক্যাম্পাসও তাদের কোনো অনুষ্ঠানে তাদেরকে ডাকেন কিনা, কিন্তু বারবার হচ্ছে। আপনি দেখেন যে আপনি শুরুতে একটা কথা বলছিলেন যে পাবলিক ক্যাম্পাস, পাবলিক ইউনিভার্সিটির ক্যাম্পাসগুলো নিয়ে আমরা কথা বলছি। প্রাইভেটের যে ক্যাম্পাসের গঠনটা, যারা শহরের মধ্যে আছে, তাদের স্ট্রাকচার, আর্কিটেকচারাল গঠন, তাদের যে নির্মাণ রীতি, সেখানে তার বাইরের কমিউনিটির সঙ্গে এই ধরনের দ্বন্দ্বে যাওয়ার সুযোগ কম। কিন্তু যখনই আপনি একটু বড় ক্যাম্পাসে যাচ্ছেন, আপনি গতকাল বা পরশুই বোধহয় দেখেছেন যে আরেকটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় যে সম্প্রতি একটা বড় জায়গাতে সে গেছে, সেখানে সাফারের লোকজনের সঙ্গে তাদের দ্বন্দ্ব হয়েছে। অতএব আমাদের খুঁজে দেখা উচিত যে কেন ঘটনাগুলো ঘটছে, এই জায়গাগুলো কেন হচ্ছে এরকম। সুতরাং আমরা যে সুপারিশ দিচ্ছি বা যে অবজারভেশনগুলো দিচ্ছি, আমরা একবারও বলছি না যে এটা দিয়ে রাজশাহীর এই ঘটনা থামানো যেত, সেটা সমাধান আমরা দিয়েছি যে অনেকগুলো ঘাটতি ছিল, ইমিডিয়েট অ্যাকশনে কেন যাওয়া হয়নি, তথ্যগুলো কেন পাওয়া যায়নি, কেন যারা করেছে তাদের খুঁজে বের করা যায়নি, এবং দুই পক্ষের মধ্যে স্বার্থ গোষ্ঠী থাকে এ নিয়ে আমাদের দুজন বা আপনার দর্শক শ্রোতা কারোরই কোনো দ্বিমত নাই। কিন্তু আমরা অন্য বিষয়গুলো দিয়ে যদি মন না দিই, আপনি কত ক্যাম্পাসে ঠেকাবেন। এবং এখন তো শান্ত হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, এখন আজকে ক্লাস হয়েছে, কিন্তু মানুষের মধ্যে একটা আতঙ্ক আছে, এর ইমপ্যাক্টটা অনেকদিন থাকবে। এবং তারা বলছে যে আমরা নিরাপত্তাহীনতায় আছি, তেমন এই ভীতিটা আছে, তাদের বের হওয়ার রাস্তাই তো এটা। এবং আরো একটা জিনিস খেয়াল করবেন, নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো আপনি মাঝে মাঝে দেখবেন, সেখান থেকে আশপাশে যারা থাকেন বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী অঞ্চল থেকে, তাদের একটা দাবি থাকে তাদের ভেতর থেকে কিছু নিয়োগ দিতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটেছে, এর আগের যে উপাচার্য শেষ দিন তার নিয়োগের সময় খেয়াল আছে আপনার। এবং কয়েকদিন আগে ইসলামী বিশ্ববিদ্যালয়, সেখানে প্রতিবেশীদের সঙ্গে এরকমের ঘটনা। অর্থাৎ নানা রকমের স্বার্থকে সামনে রেখে এই অংশগুলো মনে করে। এর কারণটা হচ্ছে বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে যে প্রাতিষ্ঠানিক
গণতান্ত্রিক যে চর্চাগুলো, সেই চর্চাগুলো যখন থাকে না, যখন দেখা যায় যে সেখানে একটা হরিলুট চলছে, বিভিন্ন জায়গা থেকে এসে সুযোগ সুবিধা নিচ্ছে, অমুক জায়গা থেকে এসে চাকরি দিচ্ছে, টাকা দিয়ে চাকরি পাওয়া যাচ্ছে, তখন সে মনে করে যে যেহেতু আমার বাড়ির পাশে আমি জমি দিয়েছি বা আমার নানা কারণে এই বিশ্ববিদ্যালয়ের সাথে আমারও একটা সম্পৃক্ততা right আছে, আছে। সুতরাং আমাকে কতগুলো দুর্বলতা থাকার পরেও আমাকে ওইখানে চাকরি দিতে হবে, এটা আমার অধিকার, প্রতিবেশী হিসাবে আমার একটা হক আছে না। তো এই চাকরিটা যখন সে না পাচ্ছে, তার একটা ক্ষোভ তৈরি হচ্ছে। এবং যদি এই জায়গাটায় নিয়োগ প্রক্রিয়ায় আপনি যদি স্বচ্ছতার সাথে অগ্রসর হতেন এবং আপনি দেখাতে পারতেন যে না, এখানে আমি স্বচ্ছতার সাথে নিয়োগ দিচ্ছি, যদি তোমার যোগ্যতা অনুযায়ী তুমি চাকরি পাওয়ার ব্যবস্থা করো, এটি তুমি আমার প্রতিবেশী বলে তোমার জন্য একটা বাড়তি সুবিধা দিয়ে তোমাকে এখানে নিয়োগ দিব, এটি সম্ভব না। এটা শরীফ ভাই, আপনার মনে আছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তার হলগুলো উদ্ধারের জন্য একসময় শিক্ষার্থীরা আন্দোলন করলো। আজকে যদি আমরা নিজেরাও এই নগরের বসবাসকারী হিসেবে প্রশ্ন তুলি, আমরা কি পরবর্তীতে তাদের সমর্থন জুগিয়েছি যে তাদের হল, সেই হলগুলো জবরদখল করে আছে অন্যেরা বিভিন্নভাবে, এবং তারা আন্দোলন করলো লম্বা সময় একটা ধরে। লম্বা সময়। আপনি এবং দেখেন কেউ জানেও না যে কেউ আসলে জানে না এটা তারা হল ছিল হল কিনা। কিন্তু আপনি বলেন যে আজকের আমাদের নাগরিক সমাজ বলেন, আমাদের বিদ্যুৎসাহীরা বলেন, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন, আমরা যারা এখানে কথা বলছি, আমরা কি প্রত্যেককে তাদের যথেষ্ট সমর্থন জুগিয়েছি যে ভাই ওদের জিনিস তুমি দখল করে আছে, ফেরত দাও? ও যখন আন্দোলন করে তখন আমি ওর উপরে চড়াও হচ্ছি, যেখানে আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে, লোকজন কাজ করতে পারছে না, পুরান ঢাকা কনজেস্টেড জায়গা, সেখানে অসুবিধা হচ্ছে না, আমিও কিন্তু ওর পাশে দাঁড়াচ্ছি না কোনো অবস্থাতে। এবং একসময় আমাদের সিনিয়র শিক্ষকদের কাছে একটা কথা শুনেছি যে 50-60-এর দশকে যেমন সলিমুল্লাহ মুসলিম হলে, সেখানে নাকি বিকালে বা সন্ধ্যায় ডাইনিং হলে লোকজন এসে বসে থাকতেন, ওই যুগের কথা। তো তারা বলতেন যে কি কি ব্যাপার, আমাদের তো খাওয়ার সময় হচ্ছে, আপনারা বসে আছেন। অনেক পরে বোঝা গেল যে ওর পাশেই তাদের বসতি, এটা একটা বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে, এখানে যে কি হয় সেটা অনেকে ধারণা নেয়। একটা বড় হলরুম আছে, একটা খোলা জায়গা আছে, আমি আসছি কিছুক্ষণ বসে আছি, অসুবিধা কি? একসময় আস্তে আস্তে বোঝানো গেছে যে এটা অন্য কাজে ব্যবহৃত হয়, তখন এত পাঁচিল ছিল না ইত্যাদি, এরকম অসংখ্য গল্প পুরোনো দিন থেকে টানা যাবে। কিন্তু সেইটা যদি শরীফ ভাইয়ের কথায় টানি, যে এখনো যদি আমি মনে করি যে ওটা এখনো আমার জায়গা, এখনো আমি ওটার উপরে আমার এক ধরনের দখলদারিত্ব, একটা অধিকার ফলাবো, তাহলে তো সেটা ভুল ধারণা। আসল কথা হচ্ছে কোনো যোগাযোগ নাই, এবং এক ধরনের হস্টাইল একটা সম্পর্ক আমরা তৈরি করেছি, অসংবেদনশীল একটা সম্পর্ক আমরা তৈরি করেছি, এবং এটা নিরসনের জন্য আমরা কখনো বসি না। আমরা যেই থেমে যাই ঘটনা, আমরা ভুলে যাই, ক্যাম্পাস স্বাভাবিক হয়ে গেছে বলে আমরা মনে করি, আবার কিছুদিন পর কেউ ক্ষতিগ্রস্ত হয়। রাজশাহী ক্যাম্পাসে ট্রাকের ধাক্কায় শিক্ষার্থী মারা গেছে, একাধিক ঘটনা ঘটেছে ক্যাম্পাসের বাইরের রাস্তায় এই পরিবহন থেকে নামিয়ে দিতে গেছে, চাপা পড়েছেন ইত্যাদি ইত্যাদি। এবং এগুলো সবগুলো বেশিরভাগই কাজলা এবং ওই এই যে ধরনের, বেলাপুর পয়েন্ট। সেখানেও যদি আমরা প্রস্তুত তুলি একজন অভিভাবক হিসাবে, সেগুলো কি আমরা যথেষ্ট মাত্রায় নিরসন করতে পেরেছি? অতএব একটা ঘটনা ঘটলো, রাজনৈতিক নেতৃবৃন্দরা আসবেন, কর্মকর্তারা আসবেন, বিশ্ববিদ্যালয়ের নেতারা আসবেন, তারা হয়তো আপাতত একটা সমাধান করে দেবেন, কিন্তু এইভাবে আসলে সমাধান হবে না। এবং এই যে রিসেন্ট যেটা হয়েছে, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে এর আগেও একটা ঘটনা ঘটেছে, রাজনৈতিক একটা ঘটনা ঘটেছে, সেটা নিয়ে অনেক কিছু হয়েছে, তদন্ত কমিটি হয়েছে, শাস্তি হয়েছে। এবং রিসেন্ট যেটা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতোই এলাকার লোকজনের সঙ্গে দুজনে এসে শিক্ষার্থীদের ছবি তুলছিল, ভিডিও করছিল, এবং তাদের সঙ্গে ঝগড়া হয়েছে। পরবর্তীতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় সংলগ্ন যখন পাশে কোথাও গেছে বাজারে, তখন তাদেরকে ধরে বেদম মারপিট করেছে, এবং এটা নিয়ে একটা সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী এবং এলাকাবাসীর মধ্যে যে তাদের বোঝাপড়ার ঘাটতি এবং সেসব বিষয় নিয়ে আলোচনা করছিলাম, এবং সেখান থেকে উদ্ভূত পরিস্থিতিতে করণীয় নিয়েও আমরা আলোচনা করছিলাম। আমরা এবার একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সম্ভবত গত পরশু 16 জন শিক্ষক পদত্যাগ করেছেন, এবং সম্ভবত গতকাল অথবা আজকে আরও 3 জন শিক্ষক পদত্যাগ করেছেন, বিভিন্ন তাদের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। এবং এখানে বলা হচ্ছে যে এইটা আসলে অভ্যন্তরীণ বিষয়, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিষয়, শিক্ষকদের নানান মত পার্থক্যের কারণে এ ধরনের একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, এবং সেখান থেকে এই পদত্যাগের বিষয়টি এসেছে। এবং সর্বশেষ আমি একটা অনলাইন পোর্টালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির যে সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান সিদ্দিকী, উনি একটা বক্তব্য দিয়েছেন, সেটাও দেখলাম। ওনার বিশদে একটা বক্তব্য, ইন্টারভিউ ছাপা হয়েছে। সেখানে উনি আসলে বলেছেন যে উপাচার্য শিরিন আক্তার এবং প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া দুজন পরস্পরের বিরুদ্ধে নানান ধরনের দোষারোপ করছিলেন, এবং বিভিন্ন ধরনের নিয়োগের বিষয়টি এসেছে সেখানে, এবং নিয়োগ সংক্রান্ত বিষয় থেকে দ্বন্দ্ব, এবং সেখান থেকেই পদত্যাগের বিষয়টি এসেছে। তো এবং এটা নিয়ে একটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা চরম অস্থিরতা তৈরি হচ্ছে, এবং এটা নিয়েও শিক্ষার্থী এবং অভিভাবকরা উদ্বিগ্ন, শিক্ষকরা তো বটেই।
তো এটা আসলে অন্যরকম একটা পরিস্থিতি। আমরা এতক্ষণ যেটা আলোচনা করছিলাম সেটা এক ধরনের প্রেক্ষাপট, এটা আরেক ধরনের প্রেক্ষাপট। তো এই যে শিক্ষকদের কি বলবো যে দ্বন্দ্ব বা মতবিরোধ, হ্যাঁ, সেইখান থেকে উদ্ভূত পরিস্থিতিতেও বিশ্ববিদ্যালয়ে একটা উত্তেজনা তৈরি হয়, উত্তেজনা বা আপনি এটাকে কি বলবেন, অস্থিরতা তৈরি হয়। আপনি আসলে এটাকে কিভাবে দেখবেন? এই জায়গাটার সাথে শিক্ষার পদ্ধতি, উদ্দেশ্য তার কোনো সম্পর্ক নেই। এই জায়গাগুলোতে পুরোপুরি সম্পর্কটা হচ্ছে অর্থ, প্রভাব, এটি তৈরি করা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্য, তিনি বিশ্ববিদ্যালয়ের শেষ কার্যদিবসে কয়েকশো সরকারি দলের নেতাকর্মীকে নিয়োগ দিয়ে গেলেন। এরপর থেকে তাকে সার্বক্ষণিক পুলিশ পাহারায় চলাফেরা করতে হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তিনি বছরের ৩৬২ দিন ঢাকায় অবস্থান করেন, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় না। বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য নিয়োগের ক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গায় স্থানীয় সরকারে যেমনিভাবে প্রশাসক নিয়োগ করা হয়, একইভাবে উপাচার্যর দায়িত্ব পাচ্ছেন। আপনি এখানে শিক্ষকদের মধ্যে এখন ডক্টর শামসুজ্জোহাকে পাবেন না। উপাচার্যদের মধ্যে বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে এখন যারা দায়িত্বগুলো পাচ্ছেন, কে কতটুকু দলের প্রতি সহানুভূতিশীল, এটি হচ্ছে তার বিবেচনার, তাকে নিয়োগের মূল বিষয়। বিশ্ববিদ্যালয়ের যে কনসেপ্টটা, আপনি জ্ঞান সৃষ্টি করবেন এবং বিতরণ করবেন, এবং সেই কাজগুলোকে কোঅর্ডিনেট করার জন্য একজনকে প্রশাসনের সর্বোচ্চ জায়গায় রাখবেন, উপাচার্য নিয়োগ দিবেন, এইটা করবেন। কিন্তু এখন আপনি যাদেরকে নিয়োগ দিচ্ছেন, তার প্রথম কাজটা হচ্ছে দলের আনুগত্য, এবং তিনি একটা পর্যায়ে বলে ফেলেন যে আমি প্রয়োজনে উপাচার্যের পদ ত্যাগ করে আমার যুব সংগঠনের এই দায়িত্ব নিতে রাজি আছি, আমার ছাত্র সংগঠনের দায়িত্ব নিতে রাজি আছি। অর্থাৎ বিশ্ববিদ্যালয় প্রশাসনের ম্যাক্সিমামটা, আমি প্রশাসন বলতে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্টিভিটি যারা করেন তাদের কথা বলছি, এরা শিক্ষকের থেকে তিনি একটি রাজনৈতিক দলের একেবারে নিচু স্তরের কর্মী বা কোনো একটা উপকমিটিতে আছেন, এই পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, কারণ এর ভেতর থেকে তিনি কতগুলো বৈষয়িক সুবিধা পান। এবং বিশ্ববিদ্যালয়ের সংখ্যা তো খুবই কম, কম না, এটা অনেক বাড়ছে। এবং আপনি কতগুলো জায়গা, এই যে কয়েকদিন আগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিয়োগের ক্ষেত্রে উপাচার্যের কয়েকটা অডিও ফাঁস হলো, তিনি ঘুষের বিনিময়ে নিয়োগের প্রস্তাব দিচ্ছিলেন, এবং তার প্রতিপক্ষ তার পরের দিন যে কাজটি করেছে, তার ওই অডিওগুলো মাইক লাগিয়ে তারা ক্যাম্পাসে ছেড়ে দিয়েছে। মাইক বাজছে কিন্তু কোনো লোক নেই, প্রক্টোরিয়াল টিম এসে সেই মাইক সিজ করেছে। মানে আপনি কতগুলো জিনিস শুনলে অবাক হয়ে যাবেন যে এরা নোংরামি ইত্রামির একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। বিশ্ববিদ্যালয়গুলোতে আপনি কোথাও দেখবেন না যে উপাচার্যের সাথে উপাচার্যের অথবা প্রক্টরের বা অন্য কোনো শিক্ষকের দ্বন্দ্বের জায়গাটা হচ্ছে যে সেখানে একটা নতুন সাবজেক্ট খোলা হবে, নতুন একটা ইনস্টিটিউট করা হবে, অথবা তার কারিকুলামটা কী হবে, এটি নিয়ে কোনো দ্বন্দ্ব নাই। দ্বন্দ্বটা হচ্ছে তিনি কোন পদে থাকবেন। এবং প্রত্যেকটি জায়গায়, এর আগে আমরা শাহজালাল বিশ্ববিদ্যালয়ে দেখেছি কোনো জায়গায় সেখানে শিক্ষার্থীদের আন্দোলনের সাথে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল জাফর ইকবাল স্যারকে পাঠিয়ে দিয়ে, সরকারকে সেটি রক্ষা করেছে? সেটা সরকার রক্ষা করেনি। অর্থাৎ এই জায়গাগুলোতে কখনো কখনো আপনি শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু একরকমের প্রতারণাও করছেন। প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি আপনি রক্ষা করছেন না। আপনি যে পয়েন্টে আসছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একযোগে সমস্ত প্রক্টোরিয়াল টিম পদত্যাগ করলো, এর পেছনে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলার যে বিষয়টি, আমি সেটি মনে করি না। কিছুদিন আগে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে যৌন নিপীড়নের খবর আপনার মনে আছে। এই যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে ধরে নিয়ে, যেটি এই যে পত্রপত্রিকা আসছে, 7 জনকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। তো এই যে জায়গাগুলোতে দলীয় মাস্তানি, সরকারি দলের, ক্ষমতাসীন দলের প্রভাব ব্যবহার করে এই যে কাজগুলো করছে, আপনি খোঁজ নিয়ে দেখেন এই জায়গার প্রশাসনের উপাচার্যরা বা প্রক্টোরিয়াল টিম, তারা সরকারি ছাত্র সংগঠনের চোখের দিকে তাকিয়ে কথা বলে। যখন একটা বিশ্ববিদ্যালয়ের কিছুদিন আগে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, আপনার মনে আছে যে তিনি উপাচার্যের চেয়ারে বসে আছেন, উপাচার্য তার পেছনে দাঁড়িয়ে আছেন, সম্ভবত পটুয়াখালী বিশ্ববিদ্যালয়। অর্থাৎ এই আচরণটি যখন একজন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করেন, স্বাভাবিকভাবে তার প্রতি আপনার শ্রদ্ধার জায়গাটা একবার সর্বনিম্ন চলে আসে। এই ঘটনাটা আসলে ছবি এসেছে, আমি একবার কনফার্ম হয়ে বলছি। আর কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের ঘটনা তো সেখানে তো পানিশমেন্ট করা হয়েছে, এবং একই সাথে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে হয়েছে, এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকেও তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, এবং ছাত্র সংগঠনও তাদের দায় নিতে অস্বীকার করেছে এবং তাদেরকে বহিষ্কার করেছে। এই রকমের পরিস্থিতি, আপনি ঘটনা ঘটার পরে আপনি অ্যাকশন নিচ্ছেন,
কিন্তু তার আগে এটা তো একদিনে হয়নি, আস্তে 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 কিন্তু এই জায়গাটায় আসছে, এবং এরকমের ঘটনা কিন্তু অনেক জায়গায় ঘটেছে। এবং এই অ্যাকশান না নেওয়ার কারণে আপনার খেয়াল আছে ইডেন কলেজ নিয়ে গত কয়েকদিন ধরে কতগুলো অস্বস্তিকর যে তথ্যগুলো আমরা জেনেছি, তারপরেও প্রায় একই ঘটনা রিপিট কেন হচ্ছে? রিপিট হচ্ছে এই কারণে যে এই জায়গাগুলোতে আপনি যারা অভিযুক্ত তাদেরকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে কখনো কখনো তার রাজনৈতিক পরিচয়টিকে বিবেচনায় নেন, এবং বিবেচনায় নেওয়ার কারণে তাদের বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার ব্যবস্থা না নেওয়ার কারণে আপনি যখন দেখবেন আমি একের পর এক অপরাধ করে যাচ্ছি, আপনি কোনো ব্যবস্থা নিচ্ছেন না, তখন কিন্তু শামীম ভাই তিনিও উৎসাহিত হবেন সেই ধরনের একই রকমের অপরাধ করার ক্ষেত্রে। আচ্ছা, আমার মনে হয় আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপক হাসানাত আলী আমরা ওনাকে পেয়েছি। অধ্যাপক হাসানাত আলী, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি আপনাকে। আমরা আসলে চেষ্টা করছিলাম, আমাদের অডিওটা না পাওয়ার কারণে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা করেছি আমরা আগের বিরতির আগে। তো আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজকেও আমি সর্বশেষ এই যে যেটা দেখতে পাচ্ছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের ওই ঘটনায় আজকে তো পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হতে শুরু করেছে, শিক্ষার্থীরা ক্লাসে ফিরেছেন, যদিও সেটা সংখ্যায় অনেক কম, এবং শিক্ষার্থীরা তাদের নিরাপত্তাহীনতার প্রশ্ন তুলেছেন, তারা আতঙ্কে আছেন, এবং বিশেষ করে বিনোদপুর এলাকাতে অনেক শিক্ষার্থীর বসবাস, সেখানে তারা মেসে থাকেন। তো সেখানে একটা কমিউনিটির মধ্যে, এলাকার লোকজনের মধ্যে তাদের বসবাস, সেখানে তাদের উদ্বেগটা আরও বেশি। আর এদিকে যারা সংঘর্ষে আহত হয়েছেন, সর্বশেষ যেটা আমি জানতে পেরেছি যে শতাধিক গুলির পিলেট বুকে নিয়ে আইসিইউতে এক শিক্ষার্থী এবং 4 জনকে ঢাকায় পাঠানো হয়েছে। তো আপনি যদি একটু বলেন আমাদের যে রাজশাহীর পরিস্থিতিটা আসলে কি, সংক্ষেপে যদি আপনি একটু বলতেন। ধন্যবাদ আনিস, আপনার মাধ্যমে এনটিভির দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। রাজশাহী বিশ্ববিদ্যালয় তো বাংলাদেশের বিচ্ছিন্ন কোনো জায়গা নয়, বিচ্ছিন্ন কোনো দ্বীপও নয়। সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের যে অবক্ষয়ের একটি চূড়ান্ত পর্যায়ে আমরা গেছি, তার একটি বহিঃপ্রকাশ, ক্ষুদ্র বহিঃপ্রকাশ আর সেই বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য হিসেবে আমরা সেদিন অবলোকন করেছি। আপনি জানেন যে বাস ভাড়া, মূলত প্রথম ঘটনাটা ছিল শ্রমিকদের সাথে ছাত্রদের বাস ভাড়া নিয়ে একটি ছোট্ট ঘটনা, কিন্তু সেই ছোট্ট ঘটনা এত ভয়াবহ আকার ধারণ করলো। 6টার সময় ঘটনাটা বিনোদপুর বাজারে ঘটলো, রাত 9:30 পর্যন্ত এতটা সময় আমরা হাতে পেলাম, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হাতে পেল, তারপরে আইন শৃঙ্খলা বাহিনী হাতে পেল, কিন্তু তারা এই ঘটনাটাকে মিনিমাইজ করার জন্য কোনো উদ্যোগ গ্রহণ না করে 9:30 পর্যন্ত অপেক্ষা করলো। অপেক্ষা করার পরে যে ঘটনাটি ঘটলো, নির্বিচারে আইন শৃঙ্খলা বাহিনী গুলি চালালো। বিনোদপুরবাসী যারা ব্যবসায়ীরা, যারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বলে দাবি করছে, তারা আমার নিরপরাধ ছাত্রদের প্রতি নির্বিচারে ইট পাটকেল নিক্ষেপ করলো, এবং বলতে গেলে একেবারেই নিরস্ত্র ছাত্রদের প্রতি যে বর্বরোচিত হামলা, উভয় পক্ষীয় হামলা, সেই হামলায় গোটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবারকে স্তম্ভিত করেছে। চিকিৎসা হচ্ছে, চিকিৎসা চলছে, এটি নতুন ঘটনা নয়। এর আগেও আমরা মেহেরচণ্ডীতে রেল স্টেশন পুড়ে দিতে দেখেছি, বিনোদপুরে আমরা এটা করতে দেখেছি। আমি শুধু একটি কথা বলতে চাই যে দেখেন, যেটি প্রথমে একজন আলোচক বলছিলেন যে শুধুমাত্র শিক্ষার্থীরা যে নির্ভরশীল বিনোদপুরবাসীর প্রতি, বিষয়টি এরকম নয়। বিনোদপুরবাসীও কিন্তু শিক্ষার্থীদের প্রতি সমমাত্রায় নির্ভরশীল, কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী শহরের অর্থনীতির অনেকটা নির্ভর করে এই হাজার হাজার শিক্ষার্থীদের অর্থের উপরে। ঠিক একইভাবে বিনোদপুরবাসী বা আশেপাশে যে ম্যাচগুলো আছে, সেই ম্যাচগুলোতে কিন্তু আমাদের এই শিক্ষার্থীরা সেখানে অবস্থান করেন। শামীম ভাই সম্ভবত বলছিলেন যে অপরিকল্পিতভাবে বিভাগ খোলা, অপরিকল্পিতভাবে ছাত্র ভর্তি করা, অপরিকল্পিতভাবে আসন বৃদ্ধি করার ফলে যে বিশ্ববিদ্যালয়গুলো যে নিরাপদ একটি ছাত্রদের আবাসস্থল হওয়ার কথা, সেটা কিন্তু আমরা করতে পারিনি। বরং রাজনৈতিক বিবেচনায় শিক্ষক নিয়োগ দিয়েছি আমরা, শিক্ষক নিয়োগের পরিবর্তে আমরা ভোটার নিয়োগ দিয়েছি, বা অনেক সময় রাজনৈতিক বিবেচনায় চতুর্থ শিল্প বিপ্লবের মোকাবেলায় বা চতুর্থ শিল্প বিপ্লব উপযোগী করে শিক্ষা ব্যবস্থা বা ক্যাম্পাস তৈরি করার ক্ষেত্রে যে সমস্ত শিক্ষা দেওয়া দরকার সেগুলো না করে নিজেদের নিকটাত্মীয়দেরকে চাকরি দেওয়ার ব্যবস্থা করার জন্য আমরা অনেক অপ্রয়োজনীয় বিভাগ খুলেছি, অপ্রয়োজনীয় ইনস্টিটিউট খুলেছি। এই অধিক সংখ্যক ছাত্রের ভাড়ে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু একেবারে ভারাক্রান্ত। অতএব সেই জায়গা থেকে যেহেতু ছাত্ররা তাদের আবাসিকতা পায় না এবং তাদেরকে নির্ভর করতে হয় এই বিনোদপুরবাসী বা এই কাজলাবাসী, এই মেহেরচণ্ডীবাসীদের প্রতি, এবং সেই জায়গায় অতি সম্প্রতি আজকে সামাজিক ভাবে যে একটি অবক্ষয়ের বড় ধরনের জায়গা তৈরি হয়েছে, সেটি হলো পারস্পরিক শ্রদ্ধাবোধের অভাব এবং অসহিষ্ণুতা।
দেখেন ছোট্ট একটি ভাড়াকে কেন্দ্র করে যে ঘটনাটা, এই ঘটনা মিটে যেতে পারত খুব সহজেই যদি আমরা পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকতাম, একটু সহিষ্ণু আচরণ আমরা হইতাম। কিন্তু আমরা সেই সহিষ্ণুতার সবচেয়ে বড় অভাব আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি। গতকাল রাতে ইসলামী বিশ্ববিদ্যালয় বহিরাগত অধ্যাপক হাসানাত আলী, আমার একটা প্রশ্ন আমার খুব জানতে ইচ্ছা করছে যে এই বিনোদপুরের যে ঘটনা বা কাজলা গেটের যে ঘটনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে, এটা তো আজকে নতুন না, এটা দীর্ঘদিন ধরে এই ঘটনাগুলো ঘটে। তাহলে এই যে পারস্পরিক শ্রদ্ধাবোধ বা সহনশীলতার যে বিষয়গুলো আসে, সেইখানে সেই জায়গাগুলোকে মানে উত্তরণ করার জন্য বা সেই জায়গাটাকে অ্যাড্রেস করার জন্য কি বিশ্ববিদ্যালয় প্রশাসন হোক অথবা স্থানীয় প্রশাসন হোক, আমরা কি কেউ কোনো উদ্যোগ নিয়েছি? দেখেন, যখন বিচারহীনতার একটা সংস্কৃতি তৈরি হয় বিশ্ববিদ্যালয়গুলোতে, তখন অপরাধীরা অপরাধ করতে উৎসাহিত বোধ করেন। শুধু এই বিনোদপুরের ঘটনাই তো নয়, কয়েকদিন আগেও আমাদের মুন্নজান হলে, তারপরে আইআর এখানে অন্তর এখানে আছে, আব্দুল মজিদ অন্তর এখানে আছে। আজকে এগুলো কোনোটাই হয়তো না। উদ্যোগ কে নেবে? উদ্যোগ তো নেবে ছাত্রদের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা। আপনি জানেন যে 2 যুগেরও বেশি সময় রাকসু নির্বাচন হয় না। অন্তররা রাকসু নির্বাচন করার জন্য রাকসু মঞ্চ তৈরি করেছে। আজকে রেজভি আহমেদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সর্বশেষ ভিপি। আজকে যদি চাকসু নির্বাচন হতো, তাহলে আজকে যে আপনি ছাত্র রাজনীতির যে অবক্ষয়ের কথা বলছেন বা নেতৃত্বের যে কথা বলছেন, ডাকার কথা বলছেন, প্রফেসর শামীম যে কথাটা বলছিলেন যে আমাদেরকে অকেশনালি ডাকা, অ্যাডহক ভিত্তিতে কোনো সমাধান করে তো আসলে সমাধান করা যাবে না। বরং যদি ছাত্র সংসদ যদি থাকতো, হলে হলে ছাত্র সংসদ থাকতো, তাহলে এই ছাত্র সংসদের নির্বাচিত নেতা তিনি একদিকে 2 ভাবে উপকৃত হতাম। জাতি একজন ভালো নেতা পেত, তরুণ নেতৃত্ব পাইতো। ঠিক একইভাবে এই ধরনের ছাত্র সংশ্লিষ্ট যে সমস্ত বা শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট যে সমস্ত সমস্যা, সেই সমস্যা সমাধানে নির্বাচিত প্রতিনিধিরা তারা তাৎক্ষণিকভাবে ছাত্রদের সামনে একটি ভূমিকা রাখতে পারত। আর বিশ্ববিদ্যালয়ের যে কথা আপনি বলছেন, বিশ্ববিদ্যালয়ের ভূমিকা দেখেন, 73 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রদত্ত অধ্যাদেশের আলোকে বাংলাদেশের 4টি বিশ্ববিদ্যালয় পরিচালিত হয়। সেই তার কন্যা ক্ষমতায় সেটা যেভাবেই নির্বাচনে আসুক না কেন, যদিও 14 সাল এবং 18 সালের নির্বাচনে নিয়ে ব্যাপক সমালোচনা রয়ে গেছে, কিন্তু তার কন্যা রাষ্ট্রীয় ক্ষমতায়। আজকে আপনি আমাকে বলেন তো যে এই 4টি বিশ্ববিদ্যালয় 73 সালের অধ্যাদেশ অনুযায়ী পরিচালিত হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর এবং চিটাগাং, তাদের ভাইস চ্যান্সেলর কি এই 73-এর অধ্যাদেশের আলোকে নির্বাচিত হয়? সেই প্যানেল গুলো কি নির্বাচিত হয়? আমার এক ভাই বলছিলেন যে প্রশাসক নির্বাচনের মতো সেটা যদি গণতান্ত্রিক পদ্ধতিতে শিক্ষকরা যদি তাদের পছন্দের মেধাবী মানুষকে যদি ভিসি প্যানেলে নির্বাচিত করতে পারতেন, তাহলে আজকে তিনি ছাত্রদের কথা চিন্তা করতেন, শিক্ষক কমিউনিটির কথা চিন্তা করতেন, এই টাকার বিনিময়ে চাকরি বিক্রি করার কথা চিন্তা করতেন না। অধ্যাপক হাসানাত আলী, আমরা মনে হয় আপনার পয়েন্টটা আমরা পেয়েছি এবং বুঝতে পেরেছি। উনি 1973 সালের অধ্যাদেশের কথা বলছিলেন যে বিশ্ববিদ্যালয়ে যে অধ্যাদেশে পরিচালিত হয়। তো আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আলোচনা করছিলাম, সেখানে আসলে আমাদের প্রফেসর হেলালুদ্দিন নিজামীকে আমরা সংযুক্ত করতে পারিনি। উনি থাকলে ভালো হতো, আলোচনাগুলো আমরা ওনার মুখ থেকেও কিছু শুনতে পারতাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। তা আলোচনা আমাদের আসলে শেষ করতে হচ্ছে, আমাদের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা সময় একদম শেষ। তো আমাদের আলোচনা করছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীর, সব জায়গাতেই যে অস্থিরতাটা চলছে, আশা করি সেই অস্থিরতাটা দ্রুত প্রশমিত হবে। দর্শক, আমরা আজকে আলোচনার এই পর্যায়ে আর লম্বা না করে আমরা শেষ করছি। আজকের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে অস্থিরতা দ্রুত কেটে আবারও শিক্ষার পরিবেশ ফিরে আসুক, শিক্ষার্থীরা পূর্ণোদ্যমে তাদের ক্লাস পরীক্ষায় অংশ নিক, সেই কামনা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।